শুভ সকাল বন্ধুরা। আজকে ভিডিওটা শুরু করছি রান্নাঘর থেকে। দেখেই বুঝতে পারছো রান্নাঘরে সকালবেলা যে কী ব্যস্ততা থাকে তার আমার বলার অপেক্ষা রাখে না। তোমরা সবাই জানো, কারণ সবাই ভুক্তভোগী, তাই না? তো চলো, সকালের ব্রেকফাস্ট বানাচ্ছি, রান্নাও করছি। একদিকে ব্রেকফাস্ট বানাচ্ছি, রান্না মোটামুটি হয়ে গেছে। এখানে একটু দইয়ের ঘোল বানিয়ে নিলাম আর ব্রেকফাস্টটা এবার বানাবো। ব্রেকফাস্ট কিছুই না, রুটি আর আলু কুমড়ো আর পেঁয়াজ দিয়ে একটা ভাজা করেছিলাম। তো চলো এবার রুটিটা বানিয়ে নিই। আটাটা মেখে রেখেছিলাম, যা গরম পড়েছে না, মানে কি বলবো। আর রান্নাঘরে যেন আরও পিতিকিচ্ছির অবস্থা লাগে, ভালো লাগে না। মানে মনে হয় কতক্ষণে রান্নাঘর থেকে বেরোবো, কিন্তু তা বললে কি আর হয় বলো? আমাদের বেশিরভাগ সময়টা রান্নাঘরেই কাটে, কি আর করা যাবে। তো চলো রুটি কটা বানিয়ে নিই। বর স্নানে চলে গেছে, অফিস যাবে। বরের লাঞ্চ প্যাক করে দিয়েছি, এবার ব্রেকফাস্টটা বানানোর পালা। ব্রেকফাস্ট হয়ে যাওয়ার পরে নিজেও ব্রেকফাস্ট করব, আর তারপরে বাকি কাজকর্ম যা আছে তা করার। তো রুটিটা বেলে নিই। ভাল লাগে না গরমের মধ্যে, না এই রুটি করাটা যেন আরও একটা প্রবলেম। রোজ রুটি করি তা না, কিন্তু ভালো লাগে না রুটি করতে, বড্ড অসহ্য লাগে আমার। এক তো ওই গনগন করে একটা তাওয়া বসিয়ে রাখতে হয়। তো চলো রুটিটা করছি। ও ভালো কথা, কী জানি একটা বলার ছিল, কিছুতেই মনে আসছে না। যাই হোক, পরে মনে পড়লে তোমাদেরকে বলছি। হ্যাঁ, কিছুতেই মনে করতে পারছি না, কি একটা বলবো ঠিক ছিল, এখন আর মনে পড়ছে না। এরকমই হয়, যখন যেটা বলা সেটা তখন মাথার থেকে বেরিয়ে যায়, বয়স হচ্ছে তো। হ্যাঁ চলো, রুটি টুটি করে নিয়ে বরকে খাওয়ার দিতে হবে। কার কার রুটি খেতে ভালো লাগে বলো তো? আমার কিন্তু একদম ভাল লাগে না, একদম ভাল লাগে না রুটি খেতে, কিন্তু খেতে হয়। রোজ রোজ তো আর চাউমিন বা এই সমস্ত কিছু খাওয়া যায় না। সকালে জল খাবার কি বানাবে, সকালের রান্না কি বানাবে, কী করবে, মানে সারাদিন শুতেও যাই সকালে কি করব তাই ভাবতে, আর উঠিও কি হবে সেটা ভাবতে ভাবতে। চলো, এই আমার রুটি হয়ে গেল প্রায়। আলু ভাজাটা অনেকক্ষণ আগে করে রেখেছিলাম, একটুখানি গরম করে দিই, নয়তো ভাল লাগবে না খেতে, তাই আলু ভাজাটা বসিয়ে দিই। আর এইদিকে বাকি রুটিগুলো আবার করতে শুরু করে দিলাম। এদিকে বর মশাইয়ের আবার স্নান টান হয়ে গেছে, এবার খেতে চাইছে। বাবারে, আমার তো দৌড়াদৌড়ি লেগে যায় সকালবেলা। যদিও বাচ্চা এখন নেই, মানে বাচ্চা আমার সাথে থাকে না, বড় হয়ে গেছে, ও বাইরে থাকে। তো যখন ছোট ছিল তখন তাহলে অবস্থা ভাবো যে আমার কি হতো। চলো, অনেকটা পরে স্নান টান করে চলে এসেছি। বর অফিসের অনেকক্ষণ আগে পৌঁছে গেছে। এইবার আমার স্নান করে পুজো দেওয়ার পালা। আগে পুজোটা সেরে নিই আমি এই সময়ই, অফিসের সব কাজকর্ম হয়ে যাওয়ার পরে স্নান করে পুজো সেরে বাকি রান্না যদি কিছু থাকে তাহলে সেটা করি। তো চলো এইবার পুজোর ঘরে যাওয়া যাক। তোমাদের এই পুজোর ঘর আগেও আমি শেয়ার করেছি, মানে পুজো করা, সুতরাং সেটা নতুন করে আর শেয়ার করা নেই। যেহেতু ডেইলি লাইফস্টাইল, তাই পুজো করছি সেটা শেয়ার করে দিলাম। পুজো করার সময় কি বলো তো, ফ্যান তো চালানো যায় না, বন্ধ থাকে, নয়তো প্রদীপ নিভে যাবে। মানে পুরো
স্নান করে গেছি, স্নান করে উঠে আবার স্নান করে গেছি। এত চিপচিপা গরম, এত গরম, এত ঘাম, বহু দিন বাদে তো আবার কলকাতায় ফেরা। হ্যাঁ, তোমাদের বলিনি, আমি কলকাতায় ট্রান্সফার হয়েছে, তো কলকাতায় আমরা এখন আছি। তো দীর্ঘ 25 বছর ধরে বাইরে বাইরে থেকে কলকাতায় আর ফেরা হয়নি, তাই 25 বছর বিভিন্ন জায়গায় থেকেছি। তবে এত হিউমিড এরিয়ায়, হ্যাঁ ছিলাম বম্বেতে, তখন থাকতাম, তখন বম্বেতে যখন থাকতাম তখন সেখানেও হিউমিড ছিল। সমুদ্রের পাড়ে অ্যাকচুয়ালি, যেগুলো সমুদ্রের কাছাকাছি সেখানে হিউমিড হবেই, কিছু করা নেই। তো যাই হোক, তারপরে বেশিরভাগ সময়টা আমার কেটেছে ব্যাঙ্গালোরে। তো ব্যাঙ্গালোরে কি হয়, মানে ওয়েদার তোমরা সবাই জানো যে এখন গরম পড়ছে, কিন্তু তাহলেও সেরকম কিছু একটা লাগে না, আর গরম থাকলেও ঘামটা হয় না। তাই জন্য এখন মানে সেই ঘাম আবার ফিরে এসছে, আর আমি এমনিতেই ভীষণ মানে ঘামি। চলো রান্নাঘরে চলে এলাম। বাসনপত্র দিদি যা মেজে ধুয়ে গেছে সেগুলোকে এবার জায়গা মতন রেখে তারপরে বাকি রান্না, একটা রান্না করতেই হবে, তো সেটা করতে হবে। বা বাসনপত্র গুছিয়ে নিই, এই তো কাজ, মানে রান্নাঘর আর ঠাকুরঘর, রান্নাঘর, এই কাজ। চলো তোমাদের সাথে রুমটা শেয়ার করে দিই। এন্ট্রান্স দিয়ে ঢুকলাম, এই হচ্ছে এন্ট্রান্সের দরজা, ওপরে মা কালীর একটা ছবি। আর এই ছবিগুলোর সাথে তোমরা পরিচিত যারা আমার আগের ভিডিও দেখেছো, এগুলো সব আমার হাজব্যান্ডের আঁকা। আর এইভাবে মোটামুটি সাজানো গোছানো ছোট্ট একটা ঘর। গাছপালা অনেক দেখতে পাচ্ছ, ঘরের মধ্যেও আছে, ব্যালকানিতেও আছে, প্রচুর গাছপালা। এর আগে দিল্লিতে আরও ছিল, তোমরা জানো। সব আমার হাজব্যান্ডের শখ, আর মেনটেনও ও করে। গাছপালা সত্যি মেনটেন ও করে, আমি কিছু করি না। এই একটা ছোট ব্যালকানি, আরেকটা ব্যালকানি আছে, তোমাদের সাথে আমি সেটা পরে শেয়ার করে দেব। আর এই ছোট্ট একটা ব্যালকানি আছে লিভিং রুমের সাথে, এখানেও কুটি কত গাছ আছে। ওয়াশিং মেশিনটা এখানে আছে। আর এই তো ডাইনিং স্পেস, আর এই ঠাকুরঘর। তোমার অ্যাকচুয়ালি এটা স্টাডি রুম, তো স্টাডি করার মতন তো আর এখন আমার কাছে কেউ নেই, সুতরাং এটাকে আমি ঠাকুরঘর বানিয়ে দিয়েছি। আর এই ডাইনিং স্পেস, ওপরে ফ্যান থাকলেও একটা যা গরম আমার হয় না, একটা স্ট্যান্ড ফ্যান আমি লাগিয়েছি। আর এইটা সেকেন্ড বেডরুম। বেডরুমে এখন শোয়ার মতন কেউ নেই, ছেলে বাইরে থাকে, তাই আমার দুটো টেডি বসে রয়েছে। আর এই ঘরটা হচ্ছে আমার পড়ানোর ঘর, আমি টিউশন করি, সেই ঘর হচ্ছে এটাকে বানিয়েছি। আর এই দিকে হচ্ছে বেডরুম, বাস এই হচ্ছে বেডরুম। তো চলো, এই ফুল ড্রয়িং রুম, ডাইনিং রুম। চলো এইবার চলে এলাম রান্নাঘরে। দেখতেই পাচ্ছ রান্নাঘরে আজকে বানাবো একটু চিলি পনির। না সেরম বানানোর ইচ্ছা ছিল না, কারণ পনির না আমার হাজব্যান্ড খুব একটা ভালোবাসে না পনির খেতে। তা কি, পনিরটা ঘরে পড়ে রয়েছে, আমার ছেলে ভালোবাসে, আমিও মোটামুটি ভালোবাসি, কিন্তু যাই হোক ঘরে পড়ে রয়েছে পনিরটা, একটা ব্যবস্থা সদ্গতি তো করতে হবে। তো কী করব, এর আগের বার পনির আলু কড়াইশুঁটি দিয়ে একটা তরকারি করেছিলাম, সেটা খেতে ভালোই হয়েছিল। এইবার না ঘরে ক্যাপসিকামও পড়ে রয়েছে, একদম রেড, ইয়েলো, গ্রিন বেল পেপার পড়ে রয়েছে। আমি বললাম না, একটু কালারফুল কিছু করি। তাই ভাবলাম কি করি, ক্যাপসিকামগুলো শুকিয়ে যাবে, আর জানোই যে লাল আর হলুদ ক্যাপসিকামগুলোর দাম কিন্তু আকাশ ছোঁয়া। তো তাই ভাবলাম একটু চিলি পনির বানিয়ে নিই। তো চিলি পনির বানিয়ে নিলাম, এই একটু চিলি পনির বানাচ্ছি। পুরো রেসিপিটা কিন্তু আমার আরেকটা চ্যানেল আছে, কুকিং অ্যান্ড ট্রাভেল উইথ মহুয়া, ওতে পেয়ে যাবে যদি কেউ দেখতে চায়। আচ্ছা,
এই হয়ে গেল। সবাই জানো চিলি পনির বানাতে, আর আমি যেভাবে বানাই একদম ইজি, মানে কোনো তাম ঝাম নেই, বাস দিয়ে নাড়িয়ে চাড়িয়ে হয়ে গেল। এইবার এটাকে নামিয়ে নেওয়ার পালা। একটু বসিয়ে রেখে গেছিলাম, দরজায় আবার কে বেল দিয়েছিল, যাই হোক। তো এইবার এটাকে নামিয়ে নিলাম, হয়ে গেল চিলি পনির। চলো চিলি পনির এই দেখো কেমন হয়েছে জানিও। না খেয়েই কিন্তু দেখতে কেমন হয়েছে, খেতে তো আর পারবে না, দেখতে কেমন হয়েছে জানিও। চলো এইবার যে কটা বাসনপত্র বেরোলো ধুয়ে রাখি। হ্যাঁ, এটা আমার স্বভাব, মানে দিদি তো একবারই আসে, তাই যে কটা তখন বাসন বেরিয়ে যায় ধুয়ে যায়, কিন্তু এর পরে বাসন বেরোই, সেগুলো জমানোর মানে জায়গা নেই। এক তো ইউটিলিটি, এখানে তো কলকাতায় সেই কনসেপ্টটা নেই যে ইউটিলিটি একটা আলাদা বাইরে থাকবে যেখানে বাসন মাজে, যেটা ব্যাঙ্গালোরে আছে। সেই কনসেপ্ট কলকাতায় চলে না। এইবার রান্নাঘর বিশাল বড় হলে এক জায়গায়, যেরকম আমার দিল্লিতে ইউটিলিটি ছিল না কিন্তু রান্নাঘরটা বড় ছিল, তার ফলে কি হয় বাসনপত্র জমিয়ে রাখা যেত। কিন্তু এখানে রান্নাঘরগুলোও খুব ছোট ছোট, কি জানি কেন কলকাতায় সবাই রান্নাঘরগুলোও ছোট বানায়। বাঙালিরা কি আজকাল খাওয়া ভুলে গেছে? আমি তো জানতাম বাঙালিদের রান্নাঘরেই কাজটা একটু বেশি থাকে অন্যান্য জাতির থেকে। তো যাই হোক, রান্নাঘরটা ছোট, তাই বাসন জমিয়ে রাখার কোনো প্রশ্নই ওঠে না। আর আমার ভালোও লাগে না, রান্নাঘরে যদি একটা সুন্দর গন্ধ না বেরোয় না, একটা ভোটকা গন্ধ থাকবে বাসন ফাসনের এঁটো জিনিসের, আমার মানে একেবারে অস্থির লাগে। তো এই রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি। আমি সবটাই ভয়েস ওভারে দিচ্ছি, বুঝতেই পারছো। আর আমি যখন ভয়েস ওভার দিচ্ছি হাঁপাচ্ছি, কারণ আমার প্রচণ্ড গরম লাগছে, হেঁটে এসেছি, তারপরে বসে বসে ভয়েস ওভার দিচ্ছি। বিকেলবেলা হাঁটতে গেছিলাম, মানে বিকেল না, ওই সন্ধ্যে 7টার সময় হাঁটতে গেছিলাম, আর তারপরে এসে ভয়েস ওভার দিচ্ছি। তো বুঝতেই পারছো যে ওই জন্য হাঁপাচ্ছি। চলো, রান্নাঘর পরিষ্কার হয়ে গেল। আর তোমাদের বলেছিলাম যে আরেকটা ব্যালকানি আছে, সেটা দেখাচ্ছি। এই হচ্ছে সেই সেকেন্ড ব্যালকানি। এখানেও আমার পতিদেবতা গাছে গাছে ভরে দিয়েছে, কি আর করা যাবে। এখানে আমার কিছু জামা কাপড় ঝুলছে, এগুলো তুলতে হবে, বাস। টাটা। আমারও পরানো যায়, তুমি তাই গো আমার।